সেন্ট মার্টিন নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি, বালুকা বেলা, রঙিন প্রবাল আর সমুদ্রের শান্ত শব্দ। কিন্তু আপনি চাইলে এখন সেন্ট মার্টিন যেতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন দ্বীপটিতে সাম্প্রতিক সময়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। নৌ চলাচলে বাধা, রাত্রি যাপনে বিধিনিষেধ, এমনকি কিছুদিন আগে শোনা গেছে সেন্ট মার্টিন ভ্রমণ সাময়িকভাবে বন্ধ। কিন্তু কেন? জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং জানুন অজানা সব তথ্য। এছাড়াও এই ভিডিওতে জানা যাবে কেন গবেষকরা বলছেন সেন্ট মার্টিন দ্বীপ যদি একইভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই এটি বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। কোন ভয়াবহ ঘটনা ঘটেছে এই দ্বীপে যার কারণে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন হয়ে উঠেছে এক বিপজ্জনক জায়গা। একসময় যে দ্বীপপুঞ্জ ছিল রঙিন ও প্রাণচঞ্চল, আজ সেখানে দেখা যাচ্ছে মৃত প্রবালের স্তূপ। সমুদ্রের স্বচ্ছ জল আজ ঘোলা, মাছের দল হারিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। এখন প্রশ্ন দাঁড়ায়, এই দ্বীপ কি আর বাঁচানো সম্ভব, নাকি 2050 সালের আগেই সেন্ট মার্টিন শুধু একটি স্মৃতি হয়ে থাকবে? এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেন্ট মার্টিনের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ, কেন দেয়া হয়েছে ভ্রমণের এমন নিষেধাজ্ঞা, প্রবাল ও জীববৈচিত্র্যের বাস্তব অবস্থা, দ্বীপে পর্যটকদের জন্য সম্ভাব্য বিপদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দ্বীপকে রক্ষা করার জন্য কি করা দরকার এখনই। সেন্ট মার্টিন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির শেষ অবশিষ্ট এক সৌন্দর্য। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ছবিতেই এই স্বর্গদ্বীপকে চিনুক? চলুন তাহলে শুরু করা যাক সেন্ট মার্টিনের অজানা এক গল্প। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যা টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। আয়তনে মাত্র 8 কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা বলা হয়। এটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ যা সম্পূর্ণভাবে গঠিত হয়েছে সামুদ্রিক প্রবালের মাধ্যমে। এটি শুধু ভ্রমণের জন্য নয়, পরিবেশগত ও সামুদ্রিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র সীমা, জলবায়ু ভারসাম্য এবং জীববৈচিত্র্যের কেন্দ্রস্থল হিসাবে সেন্ট মার্টিনের গুরুত্ব অপরিসীম। সেন্ট মার্টিনের নাম শোনা মাত্রই মনে হয় এটি কোনো ইউরোপীয় নাম। হ্যাঁ, আসলেই তাই। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসন আমলে একজন ব্রিটিশ কর্মকর্তা এখানে এসে দ্বীপটির নামকরণ করেন সেন্ট মার্টিন আইল্যান্ড, এক ফরাসি খ্রিস্টান সেন্ট মার্টিনের নামে। তবে তারও আগে এই দ্বীপ ছিল স্থানীয় জেলেদের মাছ ধরা ও অস্থায়ী বসবাসের জায়গা। প্রাচীনকালে আরাকান, মিয়ানমার এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার মানুষেরা বাণিজ্য ও মাছ ধরার জন্য এই দ্বীপটিতে আসত। দ্বীপটি ছোট হলেও এটি ছিল এক ধরনের মেরিন ট্রানজিট পয়েন্ট, যেখান থেকে জেলেরা সমুদ্রপথে দূরে গিয়ে মাছ ধরত এবং ঝড়ের সময় এখানে আশ্রয় নিত। স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা এসেছে এখানকার নারিকেল গাছের আধিক্য থেকে। এক সময় এই দ্বীপ ছিল নারিকেলের স্বর্গরাজ্য। সমুদ্রের ঢেউয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই সবুজ গাছগুলোই যেন প্রকৃতির তৈরি এক অলংকার। ইতিহাসে আরও জানা যায় 1890 সালের দিকে ব্রিটিশরা এই দ্বীপে আনুষ্ঠানিকভাবে বসতি স্থাপনের অনুমতি দেয় এবং ধীরে ধীরে এটি একটি ছোট গ্রামে রূপ নেয়। শুরু হয় নারিকেল চাষ, সামুদ্রিক শামুক, ঝিনুক সংগ্রহ এবং শুকনো মাছ প্রস্তুতের ব্যবসা। সেই সময় থেকেই দ্বীপটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেন্ট মার্টিনের সৃষ্টি বহু হাজার বছর আগের। সমুদ্রের তলদেশে প্রবালের স্তূপ জমে জমে ধীরে ধীরে এই দ্বীপটি গঠিত হয়েছিল। এক সময় এটি ছিল একেবারে অচেনা, নির্জন এক জায়গা, যেখানে মানুষের আনাগোনা ছিল হাতে গোনা। তবে 2000 সালের পর থেকে পর্যটন খাতের উত্থানের সঙ্গে সঙ্গে সেন্ট মার্টিন হয়ে ওঠে ভ্রমণ প্রেমীদের স্বপ্নের এক স্থান। বছরে হাজার হাজার পর্যটক আসতে শুরু করে, গড়ে ওঠে অসংখ্য হোটেল, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু এই পরিবর্তনের পেছনে ছিল না পরিবেশগত পরিকল্পনা বা সচেতনতা। সময়ের সাথেই দ্বীপটির রূপ বদলেছে, তবু সেই পরিবর্তন প্রকৃতির অনুকূলে ছিল না। সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম। এখানে রয়েছে প্রায় 200 প্রজাতির মাছ, দুর্লভ সামুদ্রিক কচ্ছপ, নানা প্রজাতির শামুক, ঝিনুক, কাঁকড়া এবং প্রবাল। প্রবাল শুধু রঙিন নয়, বরং এগুলো সমুদ্রের অক্সিজেন সরবরাহ, মাছের আশ্রয়স্থল ও জলোচ্ছ্বাস রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এই দ্বীপে রয়েছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি ও উদ্ভিদ। 2010 সালে একটি গবেষণায় ইতিবাচকভাবে রেকর্ড করা হয়েছিল এই দ্বীপটিতে
তখন গবেষণা জানা যায় সেন্ট মার্টিনে রয়েছে 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 65 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক, 240 প্রজাতির মাছ, 120 প্রজাতির পাখি, 29 প্রজাতির রেপটাইল, 29 প্রজাতির স্তন্যপায়ী, যা দ্বীপটির অমূল্য জীববৈচিত্র্য প্রমাণ করে। কিন্তু আজ সেই জীববৈচিত্র্য দ্রুত হারিয়ে যাচ্ছে। একসময় যেখানে ডুব দিয়ে দেখা যেত প্রবালের রাজ্য, এখন সেখানে শুধু মৃত প্রবালের স্তূপ পড়ে থাকে। সেন্ট মার্টিন আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই দ্বীপে, বিশেষ করে শীত মৌসুমে। পর্যটন অর্থনীতির জন্য ভালো হলেও প্রকৃতিরও একটি সহ্য ক্ষমতা রয়েছে। সেন্ট মার্টিনের মতো ক্ষুদ্র দ্বীপে এত মানুষের চাপ প্রকৃতির উপর বিপর্যয়কর প্রভাব ফেলছে। সমুদ্রের তীরে বা দ্বীপের ভেতরে ঘুরে দেখলেই দেখা যায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, খাবারের উচ্ছিষ্ট, এমনকি পলিথিনে ভরা আবর্জনা ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। এগুলো শুধু সৌন্দর্য নষ্টই করছে না, বরং সামুদ্রিক প্রাণীর জীবন কেড়ে নিচ্ছে। অনেক সময় কচ্ছপ, মাছ এই প্লাস্টিক খেয়ে ফেলে, যা তাদের মৃত্যুর কারণ হয়। প্রবাল প্রাচীরের অবস্থা আরও ভয়াবহ। অসচেতন পর্যটকরা স্নোরকেলিং বা ডাইভিং করতে গিয়ে প্রবাল স্পর্শ করে এবং ভেঙে ফেলে, এমনকি পায়ের নিচেও চাপা দেয়। অনেকেই স্মারক হিসাবে প্রবাল তুলে নিয়ে যায়, যা তারা হয়তো জানেই না। প্রবাল একবার মারা গেলে তা পুনর্গঠিত হতে 100 বছরও লেগে যেতে পারে। বিজ্ঞানীরা বলেছেন সেন্ট মার্টিনে প্রবালের 20 থেকে 30% ইতিমধ্যে মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আসে শব্দ দূষণ বা যান্ত্রিক নৌযানের চাপ। প্রতিদিন ট্রলার, বোট এবং স্পিড বোর্ডের দ্বীপে যাতায়াত করে। ইঞ্জিনের উচ্চ শব্দ সমুদ্রের জীববৈচিত্র্যকে আতঙ্কিত করে তোলে। মাছের প্রজনন এবং কচ্ছপের স্বাভাবিক বিচরণ ব্যাহত হয়। অন্যদিকে হোটেল রিসোর্টের বেপরোয়া বৃদ্ধি দ্বীপের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছে। অবৈজ্ঞানিকভাবে নির্মিত রিসোর্টের জন্য কেটে ফেলা হচ্ছে গাছ, বদলে যাচ্ছে বালুচর এবং মাটি ও পানির মান মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এই নির্মাণ কাজের কারণে মিঠা পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে। মনে রাখতে হবে, সেন্ট মার্টিনের মানুষদের জন্য একমাত্র পানির উৎস এই মিঠা পানির স্তর। এটি শুকিয়ে গেলে মানুষের জীবন ধারণই কঠিন হয়ে যাবে এই দ্বীপে। এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর সংকট হলো জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত জোয়ার ভাটা এবং ঘূর্ণিঝড়ের তীব্রতা বেড়ে যাওয়া এই ক্ষুদ্র দ্বীপকে ধীরে ধীরে ম্লান করছে। বর্ষাকালে সমুদ্রের ঢেউ এতটাই শক্তিশালী হয় যে দ্বীপের কিছু অংশ কয়েকদিনের জন্য পানির নিচে চলে যায়। 1999 সালে সরকার এটিকে পরিবেশগত সংকটগ্রস্ত এলাকা ঘোষণা করেছিল। গত 38 বছরে প্রবালের আচ্ছাদন 1.23 বর্গ কিলোমিটার থেকে কমে 0.39 বর্গ কিলোমিটার এসে দাঁড়িয়েছে। প্রজাতির সংখ্যা কমে হয়েছে 141 থেকে শুধুমাত্র 41। সেন্ট মার্টিনের পরিবেশগত সংকট এবং ধ্বংসের ছায়া বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকার বাধ্য হয় কঠিন পদক্ষেপ নিতে। দীর্ঘদিনের অবহেলা ও তড়িৎ বেগে বেড়ে যাওয়া পর্যটক চাপের কারণে দ্বীপের বাস্তুসংস্থান এবং মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল প্রবল। প্রথমত, রাতযাপন নিষিদ্ধকরণ হল অন্যতম প্রধান উদ্যোগ। দ্বীপের ছোট ছোট গ্রামে পর্যটকরা অবাধে রাতে অবস্থান করতেন, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলত। রাতের আলো এবং মানুষের উপস্থিতি সামুদ্রিক কচ্ছপদের স্বাভাবিক জীবনচক্র এবং প্রাকৃতিক চক্র ব্যাহত করত। সরকারের নির্দেশে 2019 সাল থেকে সেন্ট মার্টিনে রাতের বেলা থাকার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যাতে কচ্ছপ সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীরা নিরাপদে প্রজনন করতে পারেন। দ্বিতীয়ত, ট্রলার ও বোট চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দীর্ঘদিন ধরে যান্ত্রিক নৌযানগুলো বেনিয়মে চলাচল করায় শব্দ ও জ্বালানি দূষণ দ্বীপের পরিবেশের বিরূপ প্রভাব ফেলছিল। সরকার পরিবেশ অধিদপ্তর ও নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রলার চলাচল সীমিত করতে এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া যে কোনো ধরনের বোট চলাচল বন্ধ করতে। এছাড়াও দ্রুতগতির স্পিড বোটের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হয়েছে, কারণ এগুলো সমুদ্রের প্রাণীদের জন্য বিপজ্জনক এবং প্রবালকে ক্ষতিগ্রস্ত করে। তৃতীয়ত, নতুন স্থাপনার অনুমতি বন্ধ করা হয়েছে। গত কয়েক বছরে নানা অবৈজ্ঞানিক নির্মাণ, হোটেল ও রিসোর্টের অপ্রত্যাশিত বিস্তার দ্বীপের প্রকৃতিকে বিপন্ন করছিল। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিনে আর কোনো নতুন স্থাপনার অনুমোদন দেওয়া হবে না, যতক্ষণ না পর্যন্ত পরিবেশগত প্রভাব নিরূপণ করে সুস্থ পরিকল্পনা নেওয়া হয়। এছাড়াও পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ একাধিকবার পর্যটন মৌসুম সীমাবদ্ধকরণের প্রস্তাব দিয়েছে। তারা মনে করে
এক বছরের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কয়েক মাসে পর্যটন কার্যক্রম পরিচালনা করলে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পর্যটকদের চাপ অনেকাংশে কমবে এবং স্থানীয় পরিবেশ পুনরুদ্ধারের সুযোগ মিলবে। সরকারের আরও একটি বড় পরিকল্পনা হচ্ছে সেন্ট মার্টিনকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা। এর মাধ্যমে দ্বীপ ও এর আশেপাশের সমুদ্র জলকে বিশেষ সংরক্ষণ কার্যক্রমের আওতায় আনা যাবে। এতে প্রবাল, সামুদ্রিক প্রাণী এবং অন্যান্য সামুদ্রিক সম্পদের সংরক্ষণ সহজতর হবে। তবে সব পদক্ষেপের কার্যকারিতা নিয়ে রয়েছে প্রশ্নের ছায়া। বাস্তবে এখনও বহু জায়গায় অবৈজ্ঞানিকভাবে নির্মাণ চলছে, হোটেল রিসোর্টের সম্প্রসারণ বন্ধ হয়নি এবং পর্যটকদের নিয়ন্ত্রণ যথেষ্ট শক্তিশালী নয়। অনিয়ন্ত্রিত ট্যুরিজম এবং স্থানীয় সরকারের সীমিত সক্ষমতার কারণে দ্বীপের অবস্থা ক্রমেই আরও খারাপ হচ্ছে। বেশ কিছু পরিবেশ কর্মী এবং স্থানীয় সরকারি ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ করেছেন। তারা মনে করেন কঠোর আইন থাকলেও যথাযথ নজরদারি না থাকায় সেগুলো কার্যকর হচ্ছে না। সুতরাং সেন্ট মার্টিনের সংরক্ষণে শুধুমাত্র সরকারি নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, প্রয়োজন সুষ্ঠু বাস্তবায়ন, স্থানীয় জনসাধারণের সচেতনতা এবং পর্যটকদের দায়িত্বশীল আচরণ। পরিবেশ সংরক্ষণে সকলের অংশগ্রহণ ছাড়া এই স্বর্গখণ্ডের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। সেন্ট মার্টিনের মানুষজন মূলত জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের জীবিকা নির্ভর করে সমুদ্র ও পর্যটনের উপর। পর্যটন কমে গেলে তাদের আয়ের উৎস হুমকিতে পড়ে, আবার পর্যটন বেড়ে গেলে পরিবেশ ধ্বংস হয়। এই দ্বৈত সংকটে তারা অসহায়। তাই স্থানীয়রা চায় পর্যটন হোক, কিন্তু সেটা যেন পরিবেশ বান্ধব হয়। তারা আশায় আছে সরকার এবং জনগণের সম্মিলিত সচেতনতায় সেন্ট মার্টিন আবার সুস্থ হয়ে উঠবে। সেন্ট মার্টিনকে রক্ষা করার পথ এখনও শেষ হয়ে যায়নি। প্রথমত, আমাদের পর্যটন হতে হবে দায়িত্বশীল এবং সচেতন। সীমিত পর্যটক প্রবেশ, সুশৃঙ্খল নৌ চলাচল, প্লাস্টিক নিষিদ্ধকরণ এবং প্রবাল সংরক্ষণের জন্য নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত করতে হবে। স্থানীয় জনগণকে বিকল্প জীবিকার ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা প্রকৃতি ধ্বংস না করে। ইকোট্যুরিজম মডেল যেমন মালদ্বীপ বা থাইল্যান্ডে দেখা যায় সেটি অনুসরণ করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। যদি আমরা এখনই না জাগি তাহলে বিজ্ঞানীদের মতে সেন্ট মার্টিন 2050 সালের আগে বিলীন হয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং আমাদের অবহেলার কারণে এই প্রবাল দ্বীপ ধ্বংস হয়ে যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে। এটি শুধু একটি প্রাকৃতিক ক্ষতি নয়, বরং জাতিগত এক অপূরণীয় ক্ষতি হবে, যেমনটি আমরা দেখেছি চট্টগ্রামের বন, রামসার সাইট কিংবা সুন্দরবনের কিছু অংশ হারানোর সময়। এবার কি আমরা আগেভাগেই পদক্ষেপ নিতে পারি না? সেন্ট মার্টিন আমাদের জাতীয় গর্ব, প্রকৃতির এক আশীর্বাদ আমাদের জন্য। এটিকে রক্ষা করা শুধু সরকারের একক দায়িত্ব নয়, প্রতিটি মানুষের দায়িত্ব। একজন পর্যটক ও সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত এখনই এই দ্বীপের জন্য কিছু করা। এতে হয়তো আমরা পুরো দ্বীপকে বাঁচাতে পারবো না, কিন্তু সচেতনতা ছড়িয়ে দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা রেখে যেতে পারি। সেন্ট মার্টিন যেন শুধুমাত্র একটি হারানো গল্প না হয়, বরং এটি হয়ে উঠুক একটি বাঁচিয়ে রাখা ভালোবাসার নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এরকম আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে। চিন্তারক্তির পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।